এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, প্রতিদিনই হাম কেড়ে নিচ্ছে ছোট্ট শিশুদের প্রাণ। এক একটি মৃত্যুর ঘটনায় কাঁপিয়ে দিচ্ছে আমাদের অন্তরাত্মা। সন্তান হারানো মা বাবা আর আত্মীয় স্বজনের আহাজারিতে ভারী হচ্ছে চারপাশ। সবশেষ তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় মারা গেছে 7টি শিশু। হামের মতো ভাইরাস হঠাৎ প্রাণঘাতী হয়ে উঠল কেন? দায়িত্বশীলদের দায়িত্বহীনতার সুযোগেই কি বিধ্বংসী হয়ে উঠল হাম? শিশুদের সুরক্ষায় করণীয় কি? কিভাবে রক্ষা পাবে আমাদের সন্তানেরা? উপায় ও প্রতিকার নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহিদ রায়হান এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেলিন চৌধুরী। আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি। আমি প্রথমেই ডাক্তার জাহিদ রায়হানকে দিয়ে শুরু করতে চাই। একদম সহজ সরল প্রশ্ন, কেন এমনটা হচ্ছে? আমাদের ছোট্ট শিশুদের প্রাণ কেন ঝরে যাচ্ছে? আচ্ছা, ধন্যবাদ। সাথে দর্শকদের এটা একটু এক কথায় উত্তর না দিয়ে একটু এলাবোরেট করি। আমাদের কাছে এখনো পর্যন্ত যে স্ট্যাটিস্টিক্সটা আছে সেটা হলো হামে এ পর্যন্ত মৃত্যুর যে পার্সেন্টেজ, এটা 77% হলো কমপ্লিটলি নন ইমিউনাইজড, যাদের টিকাই দেওয়া হয় নাই। 17% হলো যারা একবার টিকা নিচ্ছে, আর 11% হলো একবার টিকা নিচ্ছে। সুতরাং এটা দিয়ে আমরা সহজেই ধারণা করতে পারি যে যাদের ইমিউনাইজেশন হয় নাই তারাই মেনলি ভিকটিম। সো এখানে কোনো সন্দেহ নাই, টিকা পায় নাই, এখানে হার্ড ইমিউনিটি কমা শুরু করছে, ভিকটিমাইজ বাচ্চাদের সংখ্যা বেড়ে গেছে। এর সাথে ম্যাল নিউট্রিশন বা অন্য জিনিসগুলো তো আছে। এটা একমাত্র কারণ, ইমিউনাইজেশন হয় নাই এই জন্য এটা হয়েছে। কারণ ইমিউনাইজেশনের পরেও ভিকটিম আমরা পেতে পারি, তবে সেটার পার্সেন্টেজ হবে খুবই কম। আর কেন হয় নাই, আমরা মোটা দাগে আমরা 3টা কারণ আমরা আইডেন্টিফাই করছি। 1 নম্বর হলো যে ভ্যাকসিনেশনের আওতামুক্ত যারা থেকে যায়, এটা কিন্তু আওতামুক্ত থেকে যায় মানে এটা রুটিনলি ঘটে। 8 to 12% রেগুলার ভ্যাকসিনেশনের পরেও এরকম বাদ থেকে যায়। তো এই সংখ্যাটা দেখা যায় যে 4 বছর পর পর একটা হিউজ ভলিউম হয়, তখন এটা ক্যাম্পেইনের মাধ্যমে এটা কাভারেজে নিয়ে আসা লাগে। এই ক্যাম্পেইনটা 20 সালের পর থেকে আর হয় নাই। কেন হয় নাই এটার তথ্য অনুসন্ধানের ব্যাপারে সরকারের এখন আর হাতে সময় নেই। কেন হয় নাই? কারণ আমাদের আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, মৃত্যু সংখ্যা বাড়ছে। এটাতেই আমরা মেনলি ফোকাস করতে চাই যে এটা কীভাবে আমরা মিটিগেট করব। তো ক্যাম্পেইন হয়নি, এটা একটা কারণ। 2 নম্বর কারণ হলো 25 সালে আমাদের ফিল্ড ওয়ার্কার যারা, তাদের একটা আন্দোলন হয়েছিল বেতন ভাতা এগুলো সংক্রান্ত, তারা পায় না, এগুলো নিয়ে তারা আন্দোলনে গেছিলো। ন্যাচারালি এরকম কিছু হলে একটা ইন্টারাপশন হয়, এখানে একটা ব্রিজ হয় টোটাল প্রোগ্রামের। এটার কারণে দেখা গেল যে 25 সালে ভ্যাকসিনেশন হয়েছে মাত্র 59%, হয়তো 1-2% এদিক ওদিক হতে পারে আমার ইয়ের। তো 59% ভ্যাকসিনেশন হয়েছে, ইট ইজ ভেরি অ্যালার্মিং। এরকম ইতিহাসে কিন্তু এরকম নাই, এত কম ভ্যাকসিনেশন। কারণ হার্ড ইমিউনিটি ডেভেলপই করে যদি আমরা 95%-এর অ্যাভোভে যেতে পারি, তাহলে হার্ড ইমিউনিটি ওই কমিউনিটিতে কেউ আর আক্রান্ত হবে না। সেখানে 59%, এটা একটা কারণ। আরেকটা ভয়ঙ্কর বিষয় হলো যে গত ইন্টারিম গভর্নমেন্টের সময় 17টা ওপি প্রোগ্রামের মাধ্যমে কিন্তু দেশের টোটাল সরকারি স্বাস্থ্য ব্যবস্থাটা এবং কিছু বেসরকারি আধা সরকারি স্বাস্থ্য ব্যবস্থা চলতো অপারেশন প্রোগ্রামের আওতায়। সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয় কোনো রকম বিকল্প ব্যবস্থা ফাংশনিং না করেই। তো তাতেও একটা আমরা ফিনান্সিয়াল কনস্ট্রেন্সে সবাই পড়ে যায় হঠাৎ করে। এটার কারণটা কি? এটার কারণ সেই সময় সরকাররা আইডেন্টিফাই করছিলেন যে অত্যাধিক হয়তো ব্যয় হয়ে যাচ্ছে, ব্যয়ের ক্ষেত্রে হয়তো স্বচ্ছতা নাই, এই ধরনের কিছু কিছু জিনিস ওনারা আইডেন্টিফাই করছিলেন। তবে
এটা কোনো প্রুভড আইডেন্টিফিকেশন না। এটা কি তখনকার নীতি ছিল? এটা তখনকার নীতি, এরকম নীতি নির্ধারণের নীতি একটা ইন্টারিম গভর্নমেন্ট আদৌ নিতে পারে কিনা, যেটার জন্য আমরা এখন বিপদে পড়ছি। এ দায় আমরা যারা হেলথ সেক্টরে চাকরি করি আমাদের উপর এসে পড়ছে। আমাদেরকে প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে, কেন এগুলো হলো, কেন এগুলো তোমরা কন্ট্রোল করতে পারছো না। কিন্তু আমরা তো এটা সরকারের পলিসি লেভেলে তো এখানে নাক গলানোর সুযোগ নাই। তো এই আর কি, এই তিনটেই মোটা দাগে মেন কারণ। একটা হলো ভ্যাকসিনেশনটা ঠিকমতো হয় নাই, 2 নম্বর হলো টোটাল 17টা ওপি প্রোগ্রামই বন্ধ করে দেওয়া হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু এটা বন্ধই আছে। আর 3 নম্বর হলো ক্যাম্পেইন। এই তিনটার কারণে কিন্তু এই আউটব্রেক। ডক্টর লেলিন চৌধুরী, আমাদের কাছে স্বাস্থ্য অধিদপ্তরের যে সর্বশেষ তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় আরও 7 জন শিশু মৃত্যুর কোলে ঢলে পড়েছে। এই পর্যন্ত সংখ্যাটা 120। বিষয়টাকে কিভাবে দেখবেন? যার সন্তান যাচ্ছে, কি বলবো, মানে কি প্রশ্ন করতে পারি বলেন। ধন্যবাদ প্রশ্নটির জন্য। আমরা অনেক বছর বাংলাদেশে কোনো শিশু মৃত্যু দেখিনি। তারপর হঠাৎ এমন কি ঘটলো যে এবছর 120 জন বা 21 জন শিশু মৃত্যু, এটা রিপোর্টেড ডেথ আমরা বলি, অর্থাৎ নথিভুক্ত, যেটি স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে রয়েছে। এবং এখানে কিন্তু একটা ব্যাপার, স্বাস্থ্য অধিদপ্তরের যে সংবাদগুলো আসে যে মাধ্যমে, এর বাইরেও কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান রয়ে গেছে যেখানে রোগী ভর্তি হয়, চিকিৎসা হয়, মারা যায় ইত্যাদি। আমরা বলি যখন রিপোর্টেড ডেথ 120 বা 21 হয়, তখন আনরিপোর্টেড ডেথ কিন্তু অন্তত দ্বিগুণের মতো থাকে, অর্থাৎ বেশ কয়েকশো শিশু মারা গেছে। কেন গেল? আমাদের এডিজি সাহেব যথার্থই বলেছেন যে টিকাটা বন্ধ ছিল। এই টিকার কেন বন্ধ ছিল বিষয়টা যদি আমরা খুঁজতে যাই, 1998 সনে আমাদের যাওয়া উচিত। সে সময় স্বাস্থ্য, জনসংখ্যা এবং পুষ্টি তিনটেকে এক করে একটি প্রোগ্রাম শুরু হয়, যার অধীনে শিশুদের টিকাদানটাও ছিল এবং প্রত্যেকটি বিষয়ের জন্য একটা অপারেশনাল প্ল্যান বা কার্যকরী কীভাবে এটাকে বাস্তবায়ন তার একটা পরিকল্পনা তৈরি হয়। এবং এটি প্রতি 4 বছর পর পর নবায়িত হতো। সেই প্রোগ্রাম ধরে চলতে গিয়ে বাংলাদেশ কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপটে শিশুদের টিকাদানের ক্ষেত্রে একটি উদাহরণীয় জায়গা হয়ে গেল, প্রথম কয়েকটি দেশের একটি দেশ, এবং আমাদের শিশু মৃত্যুর হারও কমতে থাকলো। যখন অন্তর্বর্তীকালীন সরকার চলছিল, তখন তাদের সময়ে, অর্থাৎ 2022-এ একটি ওই প্রোগ্রামটা, 4 বছরের প্রোগ্রামটা শেষ হয়ে গিয়েছিল 2020-এ, কিন্তু করোনার জন্য 2022 পর্যন্ত এটাকে বর্ধিত করা হয়েছিল। এটি নতুন করে শুরু করবে কি করবে না, এই আলোচনাটা যখন আসছিল, তখনই ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আসে। কিন্তু মাঝখানে তো আরো 2 বছর গ্যাপ থাকলো, তখন এটাকে 2-2.5 বছর, তখনও এটাকে বাড়ানো হয়েছিল 2024 পর্যন্ত। এরপরে এই গভর্নমেন্ট তারা পর্যালোচনা করা শুরু করলো, অন্তর্বর্তীকালীন সরকার, যে এভাবে যে ওপি, যেটা অপারেশনাল প্ল্যান, এবং এটাকে তখন স্বাস্থ্যকর্মীরা সেক্টর প্ল্যান বলতো। এই সেক্টর প্ল্যানের অধীনে এটা চলবে নাকি অন্য কিছু করবে? তারা ঠিক করলো এটি সেক্টর প্ল্যানের অধীনে করবে না, কারণ এখানে আমাদের ইউনিসেফের মাধ্যমে টিকা কিনতে হয়, বৈশ্বিক যে মানে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন, সে জায়গার থেকে তারা সরাসরি কিনতে চাইলো ইত্যাদি। এই ভেবে তারা যে কাজটি করলো, টিকা দেয়া বন্ধ করে দিল। তারা মনে করলো যে তারা আরেকটা নতুন পরিকল্পনায় যাবে, কিন্তু সেটা তারা যেতে পারলো না। কেন পারলো না সেটি তো একটা তদন্তের ব্যাপার। এর মধ্যে কি হলো, বেশ প্রায় 6 থেকে 8 মাস টিকাদান বন্ধ হয়ে গেল। যেসব কর্মীরা টিকা দিত তাদের বেতনও বন্ধ হয়ে গেল। এখন তারা চাকরিতে আছে, তাদের বেতন বন্ধ, তাদের তো সংসার চলতে হয়, তারা তো আন্দোলন করবে, এটাই স্বাভাবিক।
এখন যে কারণে যেখানে আমাদের টিকাদানের হার প্রায় হামের টিকা 98% পৌঁছে গিয়েছিল, সেটা দ্রুত কিন্তু কমে 60-এর কাছাকাছি বা নিচে চলে এলো। তার মানে কি হলো, আমরা জানি আমাদের দেশে প্রতি বছর প্রায় 30 লক্ষ শিশু জন্মগ্রহণ করে। তার মানে এই 30 লক্ষ শিশুর একটি বড় অংশ, তারা একটা গুরুত্বপূর্ণ অংশ তারা টিকা গ্রহণ থেকে বঞ্চিত হলো। এই এক। দুই হচ্ছে টিকা কিভাবে কিনবে সেই আলোচনায় কিন্তু আর অন্তর্বর্তীকালীন সরকার গেল এগোয়নি। আচ্ছা, তার মানেটা কি? মানেটা হচ্ছে টিকা দেওয়া আমি বন্ধ করলাম, বন্ধ করে আমি কিভাবে পরবর্তী ধাপে যাব সেই প্ল্যানটা করলাম না। এর অর্থ হচ্ছে শিশুদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া, ইংরেজিতে বলে অ্যালাউ টু ডাই। মানে বিষয়টা এমন যে একটি ব্রিজ ভাঙা রয়েছে, ব্রিজের সামনে একটি বাধা ছিল, সেই বাধাটা আমি তুলে নিলাম এবং আমি বললাম না যে সামনে ব্রিজ পড়ে যাবে, তাহলে তো গাড়ি পড়ে যাবে। ঠিক এই ব্যাপারটা করলো, যে কারণে আমরা মনে করি এই হামে যে মারা যাচ্ছে বা হামের উপসর্গে এগুলোর সবগুলোই কিন্তু প্রতিরোধযোগ্য মৃত্যু, প্রিভেন্টেবল ডেথ। অর্থাৎ যখন আমি প্রিভেন্টেবল ডেথের প্রিভেনশন মানে বাধাটাকে উইথড্র করে ফেলি, সরিয়ে নেই, তার মানে হচ্ছে মৃত্যু হতে দেয়া। আমরা এটাকে বলতে পারি পদ্ধতিগত বা কাঠামোগত শিশু হত্যা। যে কারণে আমরা এদেশের একজন মানুষ হিসেবে দাবি করব, কেন, কার অবহেলায়, কার সিদ্ধান্তহীনতায় অথবা অদূরদর্শিতায় এই শিশু মৃত্যু আমরা দেখছি। বর্তমান সরকারের কাছে আমরা দাবি করব একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা হোক, পুরো বিষয়টা খতিয়ে দেখা হোক এবং যে বা যারা দায়ী তাদেরকে আইনের মুখে আনা হোক। কারণ কারো অধিকার নেই একটি শিশুকেও মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার। যারা দিয়েছে তারা মানবাধিকার লঙ্ঘন করেছে, মানুষের বিরুদ্ধে তারা অপরাধ সংগঠিত করেছে, সেটাকে অবশ্যই আইনের আওতায়, তদন্তের আওতায় আনা দরকার। জি, আমি একটু ডক্টর জাহিদ রায়হান, হাম হলো একটা শিশুর, তারপরে এটা কোন দিকে টার্ন করে? হামের কারণেই কি মানে মৃত্যুর ঘটনা ঘটছে বা শিশুরা বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে? আচ্ছা, আমরা যারা হেলথ অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে কাজ করছি তারা অ্যাকচুয়ালি এটার ব্যাপারে আমরা ওইভাবে এমফেসিস করতে চাচ্ছি না। অনেস্টলি স্পিকিং, এটা নিয়ে কন্ট্রোভার্সি শুরু হবে। আমাদের এখন কিন্তু মেন ফোকাস, যে কারণেই হোক না কেন, আমরা এখন সমালোচনা বলেন, গীবত বলেন, পরনিন্দা বলেন, কে কি করে গেল, এগুলো চিন্তা করার আমাদের এখন সময় নাই। আমরা অনেস্টলি আমরা এই ঝুঁকিটা এড়ানোর চেষ্টা করতেছি এবং এই ঝুঁকি এড়ানোর জন্য আমরা যা করছি দিনরাত, এর বাইরে কিন্তু কে এটা করলো, কে করলো না, কেন করলো না, এগুলো নিয়ে কিন্তু ভাবার, আমরা বলছি ঠিকই, কিন্তু এগুলো নিয়ে ভাবার বা এই দিকে এমফেসিস দেওয়ার কি করছেন আপনারা? আমরা যেমন আপনাকে বলি, সেটা যখন ভ্যাকসিনেশন প্রোগ্রামটা বন্ধ হয়ে গেল মানে এটাও কিন্তু একটা ডিসিশন মেকিং। আগে টোটাল ভ্যাকসিনটা কিন্তু কেনা হতো ইউনিসেফের কাছ থেকে ডাইরেক্ট ফাইন্যান্সিংয়ের মাধ্যমে, ওদেরকে আমরা টাকা দিতাম, ওরা আমাদেরকে দিত। গত ইন্টারিম গভর্নমেন্ট করলেন কি, এটাকে 50% করে দিলেন। 50% আমরা ডাইরেক্ট প্রকিউরমেন্ট করব আর 50% ওপেন টেন্ডারের মাধ্যমে সিএসডির মাধ্যমে কিনব। তো ডাইরেক্ট প্রকিউরমেন্টের মধ্যে যে 50%, 600 সামথিং ক্রোড় টাকা, এটা দিয়ে কিনতে যাওয়ার সময় আমরা দেখলাম যে আগের খরচের কিছু টাকা বেঁচে গেছিল করোনার সময় 600 কোটি টাকা। এই টাকাটা সমন্বয় হয় নাই, মানে এটা হলো ফিনান্সিয়াল রিলেভেন্সের বিষয়। এটা কি আইডল মানি হিসেবে পড়েছিল? এটা খরচ হয়নি, ছিল। এবং আপনি চাইলেই কোনো খাতের টাকা অন্য খাতে খরচ করতে পারবেন না, ওটারও সিস্টেম আছে। তো ওই সমন্বয় করতে গিয়ে মন্ত্রণালয়ের একটা সময় লেগে গেল। সুতরাং আমরা এটা নিয়ে ডাইরেক্ট প্রকিউরমেন্টে যেতে আমাদের দেরি হয়ে গেল এবং এটা ইন্টারিম থেকেই কিন্তু। আর ওপেন টেন্ডারের মাধ্যমে যেটা, সেটা সিএমএসডির মাধ্যমে ক্রয় করতে, এটা একটা বড় প্রক্রিয়া। তো টোটাল এই দুইটা সেকশনে কাজ করতে গিয়ে ক্রয় প্রক্রিয়াটাই থেমে যাওয়ার মতো উপক্রম হলো। সবচেয়ে বড় আশার কথা হলো, গত 3 দিন আগে মন্ত্রণালয়ে একটা হাই প্রোফাইল মিটিং হয় আমাদের দাতা সংস্থাদের সাথে, আমাদের স্বাস্থ্যের মন্ত্রী মহোদয় এবং নীতি নির্ধারণী যারা উপদেষ্টারা সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নিলেন
যে আমাদের ক্যাম্পেইনের জন্য 2,19,00,000 ভ্যাকসিন মজুদ আছে। সেটা আমরা ক্যাম্পেইনে, যেটা ওই যে বললাম 20 সালে লাস্ট হয়েছে, তারপর হয় নাই। এটা গ্যাবির ক্যাম্পেইনের একটা টোটাল লট ওখানে জমা আছে। এটা কি ডেট আছে? হ্যাঁ, ডেট আছে। তো সিদ্ধান্ত হলো যে আমরা এটাই এখন এমার্জেন্সি ভ্যাকসিনেশন প্রোগ্রামে শুরু করব হটস্পট এরিয়াগুলোতে। পরে আমাদের যখন এটা ক্রয় হবে তখন আমরা এটা রিপ্লেস করব। হটস্পট এরিয়া কোন কোন জায়গায়? হটস্পট যেমন আমরা শুরু করছি যে আপনার 18টা জেলার 30টা উপজেলা। আমি এখন বলতে পারবো না, তবে না, এটা বলা সম্ভব না। 18টা যেমন জেলা। কালকে আপনারা একটা জায়গায় গিয়েছেন, হ্যাঁ, নবাবগঞ্জে গিয়েছেন। নবাবগঞ্জে। সেখানকার পরিস্থিতি কি ছিল কালকে? সেখানে আপনারা তো একদম নবাবগঞ্জের আপনার ভিকটিম সংখ্যা কম, 13 জনকে পাওয়া গেছে, তার মধ্যে 3 জন রেফার্ড হয়েছে কমপ্লিকেশনসের জন্য। তো আমাদের ওটা বেছে নেওয়ার অন্যতম আরেকটা কারণ হলো কিছুটা রিসার্চ বেসড, যে যেখানে কোনো ওরকম ভিকটিম পেশেন্ট ওইভাবে নাই, সেখানেও আমরা ইমিউনাইজ করে দেখি যে ওখানে একেবারে আমরা হার্ড ইমিউনিটি ডেভেলপ করতে পারি কিনা। আর তাছাড়া অন্যান্য জায়গায় যেমন নবাবগঞ্জে মন্ত্রী মহোদয় করছেন, গাজীপুরে প্রতিমন্ত্রী মহোদয় করছেন, তারপর সিরাজগঞ্জের সচিব মহোদয় করছেন, কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় করছেন। এরকম কতগুলো জায়গাতে করা হয়েছে। তো মেনলি হট এরিয়াগুলোতে যেখানে ভিকটিমের সংখ্যা অনেক বেশি, সেই সব জায়গায় কিন্তু এগুলা করা হয়েছে। তো এখন আমাদের ভ্যাকসিনেশন করার উদ্দেশ্য হলো এই সব এরিয়াতে যারা সুস্থ বাচ্চা তাদেরকে আমরা ভ্যাকসিনেশন করব, যাতে তারা আক্রান্ত না হয় অথবা তাদের মাধ্যমে কোথাও না ছড়ায়। জি এবং হোপফুলি হয়তো এটা কমে আসবে ইনশাল্লাহ আস্তে আস্তে। জি, ধন্যবাদ। আমি ডক্টর লেলিন আপনার কাছে যেতে চাই যে এই যে 2 বছর ধরে বন্ধ, এবং এটা তো সরকারি সিদ্ধান্তের আলোকেই বন্ধ হয়েছে, এবং সেখানে স্বাস্থ্য অধিদপ্তর বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়, তো সেখানে কি কোনো বিবেকই বা জাগ্রত হয় নাই যে এই বন্ধ করাটা আত্মঘাতী, এটা মানে শিশুদেরকে হত্যার শামিল, এটা বন্ধ করা যাবে না? তখন কেউ এটা নিয়ে কেন কথা বলেনি? কথা বলা উচিত ছিল কিনা? এখন যখন আমাদের বাচ্চারা ঝুঁকির ভিতরে, যখন বাচ্চাদের জীবনহানি ঘটছে, 19শে মার্চের পর থেকে একে একে বাচ্চারা মারা যাচ্ছে, তারপরে আমরা সজাগ হয়েছি, তো এই দায় বা এই দায়িত্ব এটা কার? 2 বছর ধরে টিকাদান কর্মসূচি বন্ধ রয়েছিল সরকারি সিদ্ধান্তে। সেই সময়ে যারা এই স্বাস্থ্য সেবা বলেন, স্বাস্থ্য অধিদপ্তর বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়, কোনো একজন সরকারি কর্মকর্তা বা দায়িত্বশীলদের মনে এই প্রশ্ন জাগে না যে এটা জনসম্মুখে নিয়ে আসা উচিত এবং এটা প্রতিবাদ করা উচিত? এই দায় এবং দায়িত্ব কার উপরে যাবে? ধন্যবাদ। যখন কোনো সরকার সিদ্ধান্ত নেয়, সেই সরকারের অধীনে কর্মরত কোনো কর্মকর্তা বা কর্মচারী সরকারের সিদ্ধান্তকে সমালোচনা করার অধিকার রাখে না। এটি সরকারি কর্মধারার নিয়মই হচ্ছে, রুলস। আচ্ছা, শুধু তো হামের ভ্যাকসিন নয়, হাম, অ্যান্টি স্নেক ভেনম, জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী, এরকম সম্ভবত 10টি, আমি যতদূর জানি 10টি আইটেম একেবারেই অভাব পড়েছিল। এটি পত্রিকায় এসে আমরা ক্ষীণ কণ্ঠে প্রতিবাদের চেষ্টা করেছি নিজেদের জায়গায় থেকে, কিন্তু আমাদের সেই কণ্ঠস্বর তেমন আলোড়ন তৈরি করতে পারে নাই। কারণ তখন অন্তর্বর্তীকালীন সরকারের নীতি নির্ধারকরা একটি বিষয় আমাদের বোঝাতে চাইতো যে আমরা যারা এই জাতীয় কথা বলতাম, আমরা তাদের কাজে বাধা দিয়ে মূল লক্ষ্য থেকে সরিয়ে নিতে চাইছি। এবং আমরা যখন বারবার বলেছি, স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে যাকে নিয়োগ দেয়া হয়েছে সেই অন্তরালবর্তিনী ব্যক্তি, তিনি স্বাস্থ্যের ক্ষেত্রে কোনো কাজ করছেন না, অথচ তাকে কিন্তু জন অর্থে মানুষ, সাধারণ মানুষের করের ট্যাক্সের টাকায় তাকে বেতন, সুবিধা ইত্যাদি ইত্যাদি দেওয়া হচ্ছে, কিন্তু তিনি কোনো কাজ করছেন না। যিনি কাজ করছেন না, কেন তাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে? এরকম একটি জটিল, অতি গুরুত্বপূর্ণ, অতি বিশেষায়িত একটি মন্ত্রণালয়ের দায়িত্ব। আমরা তো অনেকে নানাভাবে বলেছি, এবং আমার মনে আছে একটি টেলিভিশনের এরকম একটি আলোচনাতে আমি সরাসরি বলেছিলাম
তার পদত্যাগ করা উচিত অথবা তার সরে যাওয়া উচিত। কারণ যে কারণে জনগণের অর্থে তাকে বেতন ভাতা সম্মানী সুবিধাদি ইত্যাদি ইত্যাদি দেয়া হচ্ছে, সেগুলো তো কোনো কাজে লাগছে না রে ভাই। এই দেশের দরিদ্র মানুষ তারা বহু কষ্ট করে আয় করে, একদল মধ্যপ্রাচ্যের তীব্র গরমে মাথার ঘাম পায়ে ফেলে তারা আয় করে, জীবনের বাজি রেখে লিবিয়ার থেকে নৌকায় ইউরোপে গিয়ে কেউ কেউ মারা যায়, সেই মানুষগুলোর পাঠানোর টাকায় আমাদের সরকার চলে। অতএব যারা দায়িত্ব থেকে মানুষের এই ব্যথা বেদনা, তাদের টাকার পেছনে কত ঘাম কত রক্ত কত কষ্ট আছে, এটা বুঝতে যারা ব্যর্থ হয় তারা তো আমাদের হিতাকাঙ্ক্ষী হতে পারে না। এবং টিকাদানের সিদ্ধান্ত, তারা কেনার সিদ্ধান্ত বন্ধ করলো, তাহলে এই বাচ্চাগুলোর কি হবে এটা ভাববে না? আর যাদের ভাবনার সামর্থ্য নাই তাদের মতো কাউকে কেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে দেওয়া হবে? এই প্রশ্নটার উত্তর আমাদের পেতে হবে। কারণ যে আজকে শিশুটি মারা যাচ্ছে সে আমার, আপনার বা ওনার সন্তান। আমার সন্তান মারা যাবে, আমি সেই সন্তান হত্যার সাথে যুক্ত তাদের কে দায়িত্ব আমি চাইবো না? সেই দায়কে বের করার জন্য অবশ্যই আমি চাইবো, এবং এজন্যই অতীতে হোক বা না হোক এবার অন্তত একটি দৃষ্টান্তমূলক ব্যাপার সংগঠিত হোক, যে যাদের সিদ্ধান্তের জন্য এই ঘটনা ঘটেছে তাদেরকে আইনের মুখোমুখি, তদন্তের মুখোমুখি আনা হোক। আমরা এটা চীনের ক্ষেত্রে দেখেছি, আমরা কোরিয়ার ক্ষেত্রে, দক্ষিণ কোরিয়ার ক্ষেত্রে দেখেছি, আমরা উন্নত প্রায় সব দেশেই দেখতে পাই। তাহলে কেন আমাদের দেশে হবে না? সেটা হওয়া উচিত। এবং একটি ব্যাপার ঠিক, যে যদি আমরা আজকে এটাকে থামাতে না পারি, থামাতে মানে তদন্ত করে দোষীকে শনাক্ত করতে না পারি, এই ধারাবাহিকতা কিন্তু ভবিষ্যতে পুনরাবৃত্তির সম্ভাবনা রয়েছে। বর্তমান সরকার, আমরা কি অতীত থেকে শিক্ষা নিচ্ছি? আমরা দেখলাম যে আমাদের করোনা ভ্যাকসিনেশন নিয়েও তো আমাদের তখন যে জালিয়াতি হলো, যে নৈরাজ্য হলো, তারপরে আমরা আবার এই একই গর্তে আমরা পড়ে গেলাম। কারণ আমরা শুরু করছি না তো। ধরুন, যখন একটি ডেন্টাল চেয়ার রংপুর দিনাজপুরের মেডিকেল কলেজে কেনা হলো, যেটির দাম 7 থেকে 7.5 লাখ টাকা, সেটি এক হাসপাতালে, এক মেডিকেল কলেজে কেনা হলো 19 লাখ টাকা, আরেকটায় কেনা হলো 56,48,000 টাকা। সেগুলো নিয়ে দুদকে মামলা চলছে, মামলা কিন্তু এখনো শেষ হয় নাই। এরকম ঘটনা, একটা চাদর আমরা কত টাকায় কিনতে দেখেছি, একটা অ্যানাটমি বই কত টাকায় আমরা কিনতে দেখেছি, এগুলো বারবার তুলে ধরা হয়েছে। আমরা বলেছি, এটি পত্রিকায় এসে, আপনারা গণমাধ্যমে প্রচার করেছেন, কিন্তু সেগুলো তো শেষ করার জন্য, আইনের আওতায় আনার জন্য দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা নতুন যে সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ভোট নিয়ে এসছেন, তাদের কাছে কিন্তু আমাদের এই দাবিটি থাকবে। একই সাথে আমি এই ক্ষেত্রে তারা যে দ্রুত টিকা দেওয়ার ব্যবস্থাটি করছে, এটিও কিন্তু মনে রাখার মতো। কারণ খুব দ্রুত কয়েকদিনের মধ্যে তারা কাজটি শুরু করেছে। এবং আরেকটি জায়গা ভালো করেছে, কারণ যারা ভ্যাকসিন পেয়েছে তাদের 77%, তাদের মধ্যে কিন্তু যারা ভ্যাকসিন পায় নাই তাদের 77% আক্রান্ত হয়েছে। কিন্তু আমরা দেখেছি ভ্যাকসিন না পেলেও সাধারণত 9 মাসের কম বয়সী বাচ্চারাদের ক্ষেত্রে আমরা আগে হামের প্রাদুর্ভাব তেমন দেখিনি, এবার আমরা দেখেছি। এ কারণে কিন্তু 6 মাস, এই নতুন যে ক্যাম্পেইনটা 6 মাসে শুরু করেছে, অন্তর্ভুক্ত করা হয়েছে, অভিনন্দনযোগ্য ব্যাপার। এটি চলতে থাকুক, ভ্যাকসিনকে আবার দ্রুত সেই হার্ড ইমিউনিটি বা সম্মিলিত যে সামাজিক রোগ প্রতিরোধ ক্ষমতা, সেই জায়গাটায় নিয়ে হোক, এটা আমরা চাবো। কিন্তু একই সাথে যদি পেছনের ঘটে যাওয়া কোনো একটি জায়গার থেকে আমরা শুরু করতে না পারি, তাহলে কিন্তু আমরা বারবার হোঁচট খাবো। এজন্য আমার দাবি, আমার প্রত্যাশা, আমার আকাঙ্ক্ষা যে ভ্যাকসিন এর ক্ষেত্রে যারা এই অদূরদর্শিতা বা অবহেলা কাজটি করে শিশুদের মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হোক, তাদেরকে আইনের আওতায় আনার জন্য একটি তদন্ত কমিশন গঠন করে তদন্ত শুরু হোক। ধন্যবাদ আপনাকে। ডাক্তার জাহিদ রায়হান, এখন যেই পরিস্থিতির ভিতর দিয়ে আমাদের শিশুরা যাচ্ছে, আমাদের মায়েরা যাচ্ছে, অভিভাবকরা যাচ্ছে, সেইখান থেকে উদ্ধার পাওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর কি করছে? ধন্যবাদ। প্রধান যে কাজটা আমরা শুরু করছি, ভ্যাকসিনেশন, এমার্জেন্সি ভ্যাকসিনেশন প্রোগ্রাম, তো গতকাল থেকে, রোববার থেকে শুরু হয়েছে, অ্যান্ড ইট উইল বি কন্টিনিউড আপ টু দ্য নেক্সট স্টার্ট পয়েন্ট অফ ভ্যাকসিনেশন।
এটা একদম চলমান থাকবে। এর মধ্যে যদি আমরা ক্যাম্পেইনের জন্য দিন তারিখ ঠিক করতে পারি, এক্সপেক্টিং সেটা হয়তো আরও 2 মাস 2.5 মাস লাগবে, সেই ক্যাম্পেইনও চলবে। হোপফুলি আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা শিশুকে আমরা এই এমার্জেন্সি ভ্যাকসিনেশন এবং ক্যাম্পেইন এর মাধ্যমে শতভাগ আমরা ভ্যাকসিনেশনের আওতাধীন করে ফেলতে পারবো। কারণ এখনো পর্যন্ত আমরা কিন্তু ভ্যাকসিনের কোনো সংকটে আমরা ভুগছি না, অনেস্টলি স্পিকিং। এটা নিয়ে অনেক রকম নিউজ হচ্ছে, মানুষজন অনেক রকম শঙ্কা প্রকাশ করছে, কিন্তু আমরা তো এটা ডিল করছি। আমরা কিন্তু কোনো ক্রাইসিস নাই। ক্রাইসিস ছিল সিদ্ধান্ত এবং পদ্ধতিগত কারণে, যে ওখানকার ভ্যাকসিন আমি এখানে ব্যবহার করব কিনা, এখানকার ভ্যাকসিন ওখানে ব্যবহার করব কিনা, এবং সেটা নির্বাহী সিদ্ধান্তে 3 দিন আগে এটা একদম এক্সট্রিমলি এটা সলভড হয়ে গেছে। তো এটা হলো ভ্যাকসিনের বিষয়টা। আরেকটা যেটা আমরা সবচেয়ে বেশি এমফেসিস দিচ্ছি, সমস্ত এই ইমিউনাইজেশন যে ভাইরাল ডিজিজগুলোর ক্ষেত্রে আমরা করি, তার মধ্যে অন্যতম ভাইরাল ডিজিজ হলো এই মিজেলস, যেটা ভেরি মাচ ইনফেকশাস অ্যান্ড কন্টিজিয়াস। 1 জন থেকে 20টা সুস্থ বাচ্চা আক্রান্ত হতে পারে। তো সেটার জন্য মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রিকশন হলো পেশেন্টটাকে আলাদা করে ফেলা, আইসোলেটেড করা। একদম। তো আমরা বাংলাদেশে যতগুলো মেডিকেল কলেজ, হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, উপজেলা হসপিটাল, এখানে স্বল্প পরিসরে হোক আর বড় পরিসরে হোক, আমরা কিন্তু আইসোলেশন সেন্টার চালু করে দিছি। ওয়ার্ড আমরা চালু করে, ডেডিকেটেড মিজেলস ওয়ার্ড। এখানে শুধু মিজেলস আক্রান্ত রুগীরা বা সন্দেহজনক রুগীরা এখানে এসে ভর্তি হচ্ছে। তো এই আইসোলেশন প্রোগ্রামটা যদি আমরা খুব ভালোভাবে এটা মেনটেন করতে পারি, আমার মনে হয় যে এখান থেকেই আমরা 30-40% সেফটি মার্জিনে চলে যেতে পারবো, যেহেতু বাচ্চাগুলোর থেকে অন্য বাচ্চা ছড়াবে না। তো আমাদের মেনলি এই এমার্জেন্সি ট্যাকল করার জন্য এই 2টা মেজার আমরা বেছে নিচ্ছি। আর আরেকটা জিনিস অ্যালার্মিং, সেটা হলো কমন ফর অল আমাদের দেশের জন্য, সেটা হলো ম্যালনারিস্ট বাচ্চারা, পুষ্টিহীন বাচ্চারা বেশি এফেক্টেড হচ্ছে। তো সেটার জন্য তো আমরা চট করে আমরা এখন এই পরিকল্পনায় যেতে পারছি না যে পুষ্টিটা আমরা কিভাবে তাদের এনশিওর করব। যেভাবে চলছে, যারা আক্রান্ত বাচ্চা তাদের পুষ্টিটা আমরা এনশিওর করছি, তাদেরকে ইন এডিশন ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হচ্ছে, যেটা ওয়ার্ল্ড হেলথের গাইডলাইন অনুযায়ী আছে যে কিউরেটিভ মেজার হিসেবে আমরা ওটা এনশিওর করছি। এই মোটামুটি, এবং হোপফুলি আমরা এটা কন্ট্রোল করে ফেলতে পারবো। এবং স্ট্যাটিস্টিক্স হলো গত আজকে 4 তারিখে মৃত্যুর সংখ্যা হলো 98 জন, মানে সব মিলায় সন্দেহজনক এবং ডায়াগনোজড। গতকাল 5 তারিখ ছিল 113, আজকে 118, আজকে 120 আমাদের এমআইএস এর স্ট্যাটিস্টিক্স অনুযায়ী। আজকে তো 7 জন, আজকে 7 জন, কিন্তু আমাদের এমআইএস এর স্ট্যাটিস্টিক্স হলো 5 জন। ওকে, এই 5 জন বা 6 জন। তবে আমরা আশা করতে পারি যেটা মানে মৃত্যুর সংখ্যাটা নিম্নমুখী কমা শুরু করছে, যদিও ওরকম সিগনিফিকেন্ট না, বাড়েও নাই, কমা শুরু করছে। তো এটাও একটা আমাদের আশার কথা। আর যারা ভর্তি হচ্ছে তাদের ভেতর কিন্তু অধিকাংশই সুস্থ হয়ে তারা চলে যাচ্ছে। এই টোটাল স্ট্যাটিস্টিক্স আবার আমাদের ধরেন প্রাইভেট চেম্বারে যারা যাচ্ছে বা এলাকাতে দেখায় নিচ্ছে, বাসায় থাকতেছে, তারা তো আমাদের এই কাভারেজে আসতেছে না, তবে সেই সংখ্যা খুবই কম। এবং আরেকটা জিনিস বলি, আমাদের কাছে যে স্ট্যাটিস্টিক্সটা আসে এমআইএস-এর মাধ্যমে, এটা কিন্তু উপজেলার টিএইচএ টু সিভিল সার্জন টু ডিভিশনাল ডাইরেক্টর টু আমাদের ডিজিএইচএস এর এমআইএস ডিপার্টমেন্ট। সুতরাং এরা কিন্তু টোটালটাই কভার করতেছে। এবং যেখানে ডেডিকেটেড মিজেলস ওয়ার্ড আছে, সেগুলো তো সবই সরকারি ব্যবস্থাপনায়, বেসরকারি ব্যবস্থাপনায় কিন্তু কিছু নাই। সুতরাং আমি ধরে নিতে পারি যে 95-94% ইনফরমেশন ইজ কারেক্ট অ্যান্ড কাভার্ড। আচ্ছা, আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে টিকা নিয়েছে, ভ্যাকসিনেশন নিয়েছে, এরকম শিশুরা কি আক্রান্ত হচ্ছে বা হয়েছে কিনা, মৃত্যুর হার সেখানে কেমন? ওটা মৃত্যুর হার আমি ঠিক এই মুহূর্তে বলতে পারবো না, তবে আক্রান্তর পার্সেন্টেজ হলো একবার যারা ভ্যাকসিনেশনের আওতায় ছিল এরা হলো 17%, 2বার ভ্যাকসিনেশন নেওয়া হয়ে গেছে এদের হলো 11%। তো
তো অল দিস স্ট্যাটিস্টিক্স আর রিলেটেড টু ইমিউনিটি, হার্ড ইমিউনিটি। তো হার্ড ইমিউনিটির এক্সপ্লানেশনটা কিন্তু আবার অনেক ডিফিকাল্ট। এখানে আমি বলতে চাচ্ছি না। আমরা যে গ্রসলি হলো 97-98% যদি ভ্যাকসিনেশন হয় তখন হার্ড ইমিউনিটি হয়, তখন কিন্তু এই 2বার ভ্যাকসিন নেওয়া বাচ্চারা কিন্তু আর আক্রান্ত হবে না। এবং হার্ড ইমিউনিটির সাথে শুধু ভ্যাকসিনেশন না, সোশিও ইকোনমিক এনভায়রনমেন্ট, নিউট্রিশন, এগুলো সব কিছুই জড়িত। জি, আপনাকে ধন্যবাদ। আমি ডক্টর লেলিন চৌধুরী, আপনার কাছে আমার প্রশ্ন যে আমাদের যে মানে বাজেট, বিশেষ করে স্বাস্থ্য খাতে আমাদের টোটাল বাজেটের মাত্র 1 ভাগ আমাদের স্বাস্থ্য খাতে, এটা আমাদের জন্য প্রতুল নাকি ভয়াবহ অপ্রতুল, এবং সেটাও আমাদের সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা, যদি না হয়ে থাকে এটার পথ এবং পদ্ধতি কি। সেখানেও আমরা দেখি যে অনেক ধরনের কারাপশন, অনেক কিছু আমাদের মূলকে খেয়ে ফেলে। এইটা থেকে আমাদের উত্তরণের পথ কি, আমি আপনার কাছ থেকে এই প্রশ্নের উত্তর আমি নিব। লেলিন চৌধুরী, আপনার কাছে আমার প্রশ্ন ছিল, আমাদের মোট যে বাজেট, সেই বাজেটের মাত্র 1 ভাগ হলো আমাদের স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ। এটা কি একেবারেই রুগ্ন এবং ভগ্ন দশা কিনা, এবং সেটারও যথাযথ ব্যবহার হয় না, সেখানেও ভয়াবহ ধরনের দুর্নীতির অভিযোগ থাকে বছর শেষে? ধন্যবাদ। আমাদের স্বাস্থ্য খাতের যে বাজেট, যে বরাদ্দ, সেটি বাজেটের 1 ভাগ না, জিডিপির 1% বা তার কম। গত প্রায় 2 যুগের একটু বেশি সময় যাবৎ আমাদের স্বাস্থ্য বাজেটে জিডিপির 1% কম বরাদ্দ দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের মতো দেশের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ হচ্ছে জিডিপির 5% মতো বাজেট বরাদ্দ দেওয়া। এবং লক্ষণীয়, বর্তমান যে সরকার শাসন ক্ষমতায় এসছেন জনগণের সমর্থন নিয়ে, তাদের নির্বাচনী ইশতেহারেও কিন্তু স্বাস্থ্য বাজেট জিডিপির 5% উন্নীত করার কথা বলা হয়েছে। ঝামেলাটা কিন্তু অন্য জায়গায়। এই যে জিডিপির 1% কম অর্থ বরাদ্দ দেয়া হয়, এই বরাদ্দকৃত অর্থকে কাজে ব্যবহার করার মতো সামর্থ্য বর্তমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের নেই। প্রতি বছর প্রায়ই আমরা দেখি কখনো 22, কখনো 25, কখনো 30% মতো অর্থ অব্যবহৃত থেকে যায়। আমি দুর্নীতির কথাটা নাই আনছি। তাহলে প্রথম কাজটা কি করতে হবে? প্রথম কাজটা করতে হবে, স্বাস্থ্য সেবার যে কাঠামো, মন্ত্রণালয় ইত্যাদি রয়েছে, তাদের সামর্থ্য বাড়াতে হবে। অর্থাৎ তাদের পুনর্বিন্যাস, পুনঃসংস্কারটা করতে হবে, যেন তারা জিডিপির 5% অর্থকে জনস্বাস্থ্যের জন্য, মানুষের স্বাস্থ্য রক্ষার জন্য ব্যবহার করতে পারে। অর্থাৎ এক্ষেত্রে পরিকল্পনা গ্রহণ, পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন, নজরদারি এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার পরিকল্পনাটা গ্রহণ করতে হবে। দক্ষ জনশক্তি কেমন? যেমন ধরুন, একজন মানসম্পন্ন অবস্থা হচ্ছে একজন চিকিৎসকের বিপরীতে 3 জন নার্স থাকতে হয়, 5 জন টেকনোলজিস্ট বা টেকনিশিয়ানস থাকতে হয়। বাংলাদেশে ধরুন লোকজনকে চিকিৎসা দিতে পারে, আমরা যাদেরকে মেডিকেল ডক্টর বলি, ক্লিনিক্যাল ডক্টর, তাদের সংখ্যা কম বেশি 90,000-এর মতো হবে। এমনিতে মোট রেজিস্ট্রিকৃত ডাক্তার বাংলাদেশে 1,41,000 বা এরকম হবে। এর মধ্যে একটি সংখ্যা মৃত্যুবরণ করেছেন, একটি সংখ্যা বিদেশে, একটি সংখ্যা অবসরে আছেন, এবং বাকি যারা, তাদের মধ্যে কেউ কেউ আমরা বলি নন ক্লিনিক্যাল, মানে চিকিৎসার সাথে যুক্ত না, যেমন ধরুন অ্যানাটমি বা ফিজিওলজি, এরকম জায়গায় তারা আছেন। এদেরকে বাদ দিলে রোগী দেখে এমন চিকিৎসকের সংখ্যা কম বেশি 90,000 হবে। তাহলে নার্সের সংখ্যা হতে হবে কত? 2,70,000। বাংলাদেশে নার্সের সংখ্যা আছে কত? কম বেশি 60,000। যেখানে থাকার কথা, নার্সের চেয়ে ডক্টর বেশি। টেকনোলজিস্টের সংখ্যা কত থাকা দরকার? ধরুন 4,50,000-এর মতো। আছে কয়জন? 30,000-এরও কম বা কত আছে, তার মানে আরো কম। এই হিসেবটা আসলে সঠিকভাবে কেউ দিতে পারবে না, কারণ ডিজি হেলথে যে হিসেবগুলো আছে সরকারি কাজে যারা যুক্ত, কিন্তু সরকারের বাইরে যারা, সেই হিসেবটা তো যুক্ত করতে হবে। একটি অবস্থা। এখন 18 কোটি মানুষকে চিকিৎসা দেওয়ার জন্য কতজন চিকিৎসক দরকার? বিশ্ব স্বাস্থ্য সংস্থার মত হচ্ছে প্রতি 1,000 লোকের জন্য একজন মেডিকেল ডক্টর থাকা দরকার।
তার মানে আমাদের 18 কোটি লোকের জন্য 90,000 মেডিকেল ডক্টর আছে। বাকি ডাক্তারদের আমরা কিভাবে তৈরি করব তার একটি পথ নকশা বা রোডম্যাপ করা দরকার। আচ্ছা, নার্সদের কিভাবে আমরা তৈরি করব, টেকনোলজিস্টদের আমরা কিভাবে তৈরি করব তার একটি পথ নকশা করা দরকার। আমাদের দেশের জন্য কতজন নিউরোসার্জন, কতজন জেনারেল সার্জন, কতজন হেপাটোবিলিয়ারি সার্জন, কতজন হেপাটোলজিস্ট, কতজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ ইত্যাদি ইত্যাদি যতগুলো আমাদের ডিসিপ্লিন বা শাখা রয়েছে, কতজন ডাক্তার দরকার, আমি কত বছরে তাদেরকে তৈরি করব তার একটি পথ নকশা থাকা দরকার। আবার কতজন বের হয়ে যাবে, হ্যাঁ, বের হয়ে কোথায় কোথায় কাজে লাগবে, কারণ সে সরকারি বেসরকারি যেখানেই থাকুক কাজে করুক না কেন, আমার দেশের মানুষের চিকিৎসা তো করছে। তাহলে এই জাতীয় একটি পরিকল্পনা প্রণয়ন দরকার। আবার দেখুন, আমরা লোকজনকে স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞান দিতে চাই, এই জ্ঞান দানটাকে বলে প্রমোটিভ হেলথ কেয়ার। প্রমোটিভ হেলথ কেয়ারের জন্য আমাদের মানে সুগঠিত বা ওয়েল অর্গানাইজড কোনো শাখা এখনো নাই। সারা পৃথিবীতে স্বীকৃত যে রোগী চিকিৎসা করে ভালো করার চেয়েও রোগ হওয়ার আগে প্রতিরোধ করা ভালো, আমরা বলি প্রিভেন্টিভ হেলথ কেয়ার। এটাও তো একটু শক্তিশালী করতে হবে। করতে গেলে আমাদের একটি আলাদা অধিদপ্তর দরকার। পৃথিবীর প্রায় সব দেশেই পাবলিক হেলথ একটা আলাদা উইং বা অধিদপ্তর বা শাখা হিসেবে কাজ করে, তাকে পরিপূর্ণভাবে গড়তে হবে। আচ্ছা, মেডিকেল কেয়ার আমরা দেখতে পাই, মানে চিকিৎসা সেবা যেটা হাসপাতাল কেন্দ্রিক, ঢাকা এবং এক দুটো বড় মহানগরে এটি প্রধানত কেন্দ্রীভূত। জেলা পর্যায়ে এটাকে বিকেন্দ্রীকরণ করতে হবে, যেন কোনো জেলার রোগী বিশেষ প্রয়োজন ব্যতিরিকে তাকে রাজধানী বা বড় শহরে আসতে না হয়, সেই কাজটি করতে হবে। অন্যদিকে আপনার একটা ইফেক্টিভ রেফারেল সিস্টেম, যেটি ডিজি হেলথ ও স্বাস্থ্য অধিদপ্তর একটা কাজ করে যাচ্ছে, এটা কিন্তু একটা মানে কার্যকর রেফারেল সিস্টেমও গড়তে হবে। দেখুন, বাংলাদেশে এখন চিকিৎসা সেবার জন্য কম বেশি 1,72,73,000 মতো মেডিকেল মানে হাসপাতালের শয্যা বা বেড রয়েছে। এর মধ্যে 1 লক্ষের মতো হচ্ছে বেসরকারি খাতে এবং 72,000 বা তার একটু বেশি হচ্ছে সরকারি খাতে। কিন্তু আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান লক্ষ্য তো সরকারি খাত নিয়ে কাজ করা। তাহলে বেসরকারি খাতকে নজরদারি করার জন্য, সহযোগিতা করার জন্য, বিকাশমুখী সহায়তার জন্য তো এই আরেকটি আলাদা প্রতিষ্ঠান থাকা দরকার, সেটি করা দরকার। এই সব মিলে আবার দেখুন, একজন ডাক্তারের অবস্থা কি দাঁড়ায়। যিনি ডিজি হেলথের বা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক হবেন, তিনি কখনো অ্যানাটমির প্রফেসর, কখনো ফিজিওলজির প্রফেসর, কখনো সার্জারির প্রফেসর, কখনো মেডিসিনের প্রফেসর, কখনো আয়ের প্রফেসরকে পদায়িত করা হয়। এটা কিন্তু অ্যাডহক তাৎক্ষণিক একটা কাজ। এটা তো হওয়া উচিত যে তরুণ চিকিৎসক উপজেলা বা ইউনিয়ন সাব সেন্টারে পদায়ন হলো, সে তার অভিজ্ঞতার মধ্য দিয়ে সে জেলা পর্যায়ে আসবে, স্বাস্থ্য প্রশাসনে সে বিভাগীয় পর্যায়ে আসবে, তারপরে সে অধিদপ্তরে আসবে, সহ পরিচালক, পরিচালক, অতিরিক্ত মহাপরিচালক এবং মহাপরিচালক। এটি যোগ্যতা এবং পরীক্ষার ভিতর দিয়ে মেধার ভিত্তিতে তারা আসবে। সেরকম একটা পথরেখা তৈরি করা দরকার। যিনি মেডিকেল কলেজের শিক্ষক হবেন তার জন্যও একটি পথরেখা তৈরি করা দরকার। আমি বলতে পারি, এই মুহূর্তে আমার মনে পড়ছে, বাংলাদেশেই একজন তরুণ ডাক্তার, তার স্বপ্ন ছিল সে পেডিয়াট্রিক সার্জন হবে অথবা শিশুদের সার্জারি বিশেষজ্ঞ। সে পাস টাস করে শিশু বিশেষজ্ঞ হলো, তাকে পোস্টিং দেওয়া হলো ঢাকা এয়ারপোর্টের কোয়ারেন্টাইন বিভাগে। আচ্ছা বলুন তো, কোথায় আগরতলা আর কোথায় চকিরতলা? মানে এই মিসম্যানেজমেন্টটা আমাদেরকে শেষ করে দিচ্ছে। হ্যাঁ, তার মানে হেলথ ম্যান পাওয়ারে একটি সঠিক প্রক্রিয়া তৈরি করতে হবে, যার মধ্য দিয়ে একজন তরুণ চিকিৎসক জানবে সে মেডিকেল অফিসার বা অ্যাসিস্ট্যান্ট সার্জন পদে জয়েন করছে, সে জীবনের কোথায় গিয়ে সে শেষ করতে পারে। তাহলে এই প্রক্রিয়াটা তো সম্পন্ন করতে হবে। সব মিলে যদি আমরা এই কাজগুলো করতে পারি, তাহলেই কিন্তু আমরা স্বাস্থ্য বাজেট বাড়িয়ে সেটি জিডিপির 5% উন্নীত করে কাজে লাগাতে পারি এবং পৃথিবীতে একটি দৃষ্টান্তমূলক জায়গায় আমরা সম্মানের সাথে। জি, আপনাকে ধন্যবাদ অধ্যাপক ডক্টর জাহিদ রায়হান। আমাদের বাচ্চাদেরকে সুরক্ষিত রাখার জন্য, বা যদি আমাদের হাম হয় বা নিউমোনিয়া আক্রান্ত হয়, মায়েরা, শিশুদের আত্মীয়রা, তারা কিভাবে তাৎক্ষণিক কি পদক্ষেপ তারা নেবে? আচ্ছা, ধন্যবাদ।
একটা বাচ্চা এখন আমাদের যে আউটব্রেকটা হলো সেটার ব্যাপারেই আমার এই সাজেশনটা থাকবে, একাডেমিক পার্সপেক্টিভ বাদে আর কি। কোনো বাচ্চা যদি জ্বরে আক্রান্ত হয়, জ্বর হলো একটা বাচ্চা, তাহলে কিন্তু মাকে ধরে নিতে হবে যে ইট ইজ মিজেলস আনলেস প্রুভ আদারওয়াইজ। পরিষ্কার কথা, ওই মাটা মনে করবে যে আমার বাচ্চা হামে আক্রান্ত হয়েছে, ডাক্তার আগে বলবে যে না তোমার এটা হাম না, তখন মা আশ্বস্ত হবে। তার আগে পর্যন্ত মা ধরে নেবে আমার বাচ্চার হাম হয়েছে, এবং সে যদি এই ধরনের একটা পেরেশানি থাকে তাহলে একটা ওয়ে আউট বের হবে। ওয়ে আউট বের হবে। এবং সেই সাথে যদি র্যাশ, মেডিকেল চিকিৎসা, সেই সাথে যদি র্যাশটা হয়, এখন যেহেতু এটা আউটব্রেক, মাকে ধরে নিতে হবে যে ওর বাচ্চার মিজেলস আক্রান্ত। সুতরাং সে তখন ডাক্তারের কাছে দৌড়ায় যাবে অথবা হেলথ ওয়ার্কারদের কাছে যাবে। আমাদের তো হেলথ ওয়ার্কাররা ওয়ার্কিং। এখন প্রাথমিক জ্বর এবং র্যাশ, এটার থেকে কিন্তু 80-85% বাচ্চারা কিন্তু ভালো হয়ে যাচ্ছে। আমাদের বাবা মাদের মুখে গল্প শুনি না যে তারা হাম হয়েছে, তাদেরকে আলাদা করে রাখছে, সুস্থ হয়েছে, মারাও গেছে, এরকমই ব্যাপারটা। কিন্তু কমপ্লিকেশনস যখন অ্যারাইজ করছে তখন কিন্তু মৃত্যুর ঝুঁকিগুলো চলে আসছে। কমপ্লিকেশনসের মধ্যে অন্যতম হলো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এবং ব্রেনে এনকেফালাইটিস। এগুলো হয়ে গেলে সাধারণত আমাদের আইসিইউ সাপোর্ট লাগে, স্পেশালাইজড ম্যানেজমেন্ট লাগে, মাল্টি ডিসিপ্লিন অ্যাপ্রোচ লাগে। সেগুলোর অপ্রতুলতা আমাদের এখানে কিছু আছে। আমাদের দেশে আমরা অত রিচ কান্ট্রি না, তারপরেও আমরা ওটা মেনে নিয়ে আমাদের আইসিইউ সাপোর্ট, স্পেশালাইজড ম্যানেজমেন্টগুলো আমরা এনরিচ করা হয়েছে। সেটা কি করা হয়েছে যদি আপনি জানতে চান আমি বলতে পারবো। তো প্রাথমিকভাবে মা কি করবে, মা তার বাচ্চাটাকে আলাদা করে ফেলবে। যদি একটা বাড়ির মধ্যেও বাচ্চাটা আক্রান্ত হয়, বাচ্চাটাকে সে আলাদা নিয়ে ফেলবে। তারপর তার ম্যানেজমেন্টের জন্য সে ডাক্তারের কাছে যাবে। যদি তার কাশি শুরু হয়, শ্বাসকষ্ট শুরু হয়, তখন সে হসপিটালে ভর্তি করবে। কিন্তু প্রাথমিক জ্বর এবং র্যাশ, এটার জন্য সে যদি হসপিটালে ভর্তি নাও হয়, তা এটা নোটিফাইড থাকতে হবে যে অমুক এলাকায় অমুক বাসায় একটা বাচ্চা জ্বরে আক্রান্ত হয়েছে, কারণ যেহেতু আমাদের এখন আউটব্রেক চলছে। তো এগুলো করলে আপনি সহজ একটা কথা আমি বলি, সেটা হলো যে আমি যদি বাচ্চাটাকে ওই প্রপারলি আইসোলেট করে ফেলতে পারি, এটার জন্য কিন্তু আমার 5টা টাকাও খরচ হচ্ছে না। আমি শুধু তাকে আলাদা করে ফেললাম, তাহলে কি হলো, সে 20টা বাচ্চাকে এই স্বাস্থ্য ঝুঁকির থেকে আমি বাঁচাতে পারলাম, আক্রান্ত হলো না। কারণ ওই ঘরে তো যেই শিশুটি জ্বরে আক্রান্ত বা হামে আক্রান্ত, তার তো আরো ভাই বোন থাকতে পারে, তাদেরকে তার চাচাতো ভাই বোনেরা থাকতে পারে, তাহলে তাদেরকে আলাদা, মানে তারা আলাদা হয়ে গেল ওর কাছ থেকে। আর ওর কাপড় চোপড়, ব্যবহার্য কাপড় চোপড়ের ব্যাপারে, ক্লিন করার ব্যাপারে কি কোনো সতর্কতা আছে বা কোনো না? এখন আমরা যেটা বলছি সেটা হলো যে রেসপিরেটরি এটিকেট, যেটা মানে হাঁচি কাশি এগুলোর থেকে যে আর্দ্র যে জিনিসগুলো আমাদের বের হয় নাক এবং মুখ দিয়ে, এটা শুকায় যাওয়ার সাথে সাথেই কিন্তু এটার কোনো কার্যকারিতা থাকে না। সুতরাং এটা যে দীর্ঘ সময়, যেমন আমরা করোনার সময় দেখছি যে কখনো শুনছি 6 ঘন্টা, কখনো 12 ঘন্টা, কখনো 24 ঘন্টা, জিনিসটা এরকম না। এটা একদম প্রুভেন এবং এস্টাবলিশড ফ্যাক্ট যে এটা শুকায় যাওয়ার সাথে সাথেই এর আর কোনো কার্যকারিতা থাকে না। সুতরাং রেসপিরেটরি এটিকেট যদি আমাদের থাকে, তাহলেও আমি এই রোগের প্রাদুর্ভাব থেকে আমি সোসাইটিকে মুক্ত রাখতে পারবো। শিশুদের কি খাওয়াবে, আলাদা কি কোনো ব্যবস্থা নেবে? জ্বরের যা ম্যানেজমেন্ট সেটাই, জ্বর কমায় রাখা, সেটাই স্পঞ্জিং অথবা প্যারাসিটামল, আর প্লেন্টি অফ ফ্লুইড, নিউট্রিশনাল ডায়েট, পুষ্টিকর খাবার। পুষ্টিকর খাবারের ভেতরে অনেক ধরনের কন্ট্রোভার্সিস আছে। পুষ্টিকর খাবার বলতে আমাদের দেশের মানুষজন কিন্তু কমনলি যেটা বোঝে যে এই খাবারটার সবচেয়ে বেশি দাম, ওটাই পুষ্টিকর খাবার। নট দ্যাট। ও মাছ খাবে, ও ডিম খাবে, গ্রামে তো গরুর দুধটা অনেক অ্যাভেলেবল এবং সস্তা অনেকটা, দুধ খাবে জাল দিয়ে। এগুলো মেনটেন করতে পারলেই হবে। সে ফল খাবে, মৌসুমি ফল খাবে, সবজি খাবে, তাহলে তার নিউট্রিশনাল স্ট্যাটাসটা মেনটেন হবে। তো এইগুলোই ওভারঅল ইন জেনারেল ম্যানেজমেন্ট, যেগুলো আমি বললাম যে সরকারের পয়সা তো দূরের কথা, এটা ইন্ডিভিজুয়াল প্যারেন্টসদেরও একটা পয়সা খরচ হবে না এই আইসোলেশন এবং এই রেসপিরেটরি এটিকেট এবং এই খাবার দাবারগুলো মেনটেন করার ক্ষেত্রে। শুধু একটু সচেতনতা, এবং সচেতনতার
সচেতনতার ক্ষেত্রে আরেকটা কথা আমি বলতে পারি, সেটা হলো এই যে আমরা ক্যাম্পেইন করি, ক্যাম্পেইন কেন করা হচ্ছে? ধরেই নেওয়া হচ্ছে রেগুলার ভ্যাকসিনেশনে 8 to 12% ড্রপ আউট হয়। তো এই ড্রপ আউট তো হচ্ছে মা বাবাদের অসচেতনতার কারণে, নাহলে তো ভ্যাকসিনেশন হলে সবাই ওখানে চলে যেত, যাচ্ছে না, সেই জন্য 8 to 12%। সুতরাং ওই অসচেতনতাটা আছেই, ওটাকেও আমাদের অ্যাড্রেস করতে হবে। ওকে, এই অসচেতনতা দূর করার জন্য স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় কি ভূমিকা রাখতে পারে? দুটো কাজ রয়েছে, একটা দীর্ঘমেয়াদে, একটা স্বল্প মেয়াদে। দীর্ঘমেয়াদে আমি যেটা বলেছিলাম প্রমোটিভ হেলথ কেয়ার, অর্থাৎ জ্ঞান দান, রোগীদেরকে, সাধারণ মানুষকে স্বাস্থ্য সম্পর্কিত জ্ঞান দান করে তাদের বোধটাকে যদি উন্নয়ন করা যায় তাহলে লোকজন সচেতন হবে। এটি হচ্ছে একটা দীর্ঘমেয়াদী। আর স্বল্প মেয়াদী যেটা হচ্ছে, আমাদের যত প্রচার মাধ্যমগুলো আছে সবগুলো প্রচার মাধ্যমে সরকার ব্যবহার করে মানুষকে জানাবে যে এই কাজগুলো করা দরকার। যেমন যদি কোনো কারণে জ্বর মনে হয়, বাচ্চাটাকে আলাদা করে ফেলবে, তার হার্ম হয়েছে কি হয় নাই ওই বিচার করার দরকার নেই ডাক্তার না বলা পর্যন্ত। আবার ধরুন পুষ্টিকর খাবার, যেটি চমৎকারভাবে আমাদের অতিরিক্ত মহাপরিচালক মহোদয় বললেন, সেটা কেমন হবে? যেমন ধরুন বাচ্চাকে আমরা ভাত খাওয়াই, জাউ খাওয়াই, ভাতের সাথে 2-3 ধরনের ডাল মিশিয়ে দিল, সাথে একটা মুরগির ডিম বা হাঁসের ডিম ভেঙে দিয়ে একটা খিচুড়ি রান্না করলো পাতলা করে, চামিচ দিয়ে খাওয়ালো, এটা কিন্তু চমৎকার একটা পুষ্টিকর খাবার। তো এই জাতীয় জিনিসগুলো মানে আমাদের দেশের সাধারণভাবে যে জিনিসগুলো আমরা পাই সেগুলো দিয়ে খাবার তৈরি করতে হবে। একই সাথে আর যেটা করতে হবে সেটা হলো মানুষকে বুঝতে হবে যে এই জাতীয় অসুখ হলে যদি লোকায়, কাউকে না বলে, তাহলে ক্ষতি তাদেরই বেশি, বাচ্চারও বেশি। অতএব এটি জানাতে হবে। জানালে কি হবে, সবাই মিলে, এবং সরকারি লোকজন, স্বাস্থ্যকর্মী প্রায় সব জায়গায় আছে, তারা এই পথটি দেখাবে। তো এবং একই সাথে আমরা আমাদের যারা স্থানীয় সরকারে নির্বাচিত তাদেরকে এখানে যোগ করতে পারি। দেখুন, গ্রামে একজন মেম্বার বা কমিশনার নির্বাচিত হয়, সেখানে কতগুলো পরিবার থেকে, ধরুন 1000 বা 600-700 পরিবার, ওই লোকটি কিন্তু সবগুলো পরিবারকে চেনে, কারণ ভোটের জন্য যেতে হয়। এখন তাকে যদি যুক্ত করা যায়, কার বাড়িতে জ্বর হয়েছে বা হয় নাই, সে কিন্তু কর্তৃপক্ষকে জানাতে পারে। তাকে একটু উদ্বুদ্ধ, যেভাবেই আপনি করেন, উদ্বুদ্ধ যদি করা যায় সেই কাজটি করবে। তাহলে জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক, মসজিদের ইমাম, সবাইকে যারা গুরুত্বপূর্ণ তাদেরকে যুক্ত করে এবং বিভিন্ন প্রচার মাধ্যম ব্যবহার করে যদি মানুষকে আমরা জানাতে থাকি, যেমনটি ওর স্যালাইনের ক্ষেত্রে জানাতে জানাতে এখন দেশের প্রত্যেকটা মানুষ জানে যে ডায়রিয়া হলে, পাতলা পায়খানা, বমি হলে ওর স্যালাইন খেতে হবে, সেই পর্যায়ে আমাদের। ওকে, ধন্যবাদ। আমরা একদম শেষ পর্যায়ে আছি। জাহিদ রায়হান, আপনার কাছে আমার ছোট্ট করে উত্তর জানার, সেটা হলো যে বলা হচ্ছে যে মানে এই প্রাদুর্ভাবের কারণে স্কুল অফলাইন অনলাইন এই ধরনের একটা আলোচনা কিন্তু আছে। আমাদের স্কুল গোয়িং বাচ্চাদের জন্য এখনো এটা ঝুঁকিপূর্ণ কিনা? এই মুহূর্তে বলবো যে এখনো পর্যন্ত এটা ঝুঁকিপূর্ণ না, কারণ এটা ঝুঁকিপূর্ণ সরকার ঘোষণা করেন নাই। সুতরাং এটা আমরা অবশ্যই বলবো না যেটা ঝুঁকিপূর্ণ। তবে একটা মাস গ্যাদারিং যেখানে হয় সেখানে তো অবশ্যই ওই যে কেয়ারফুল, যে বাচ্চাটা জ্বরে আক্রান্ত হলো ওই বাচ্চাকে স্কুল টোটালি বন্ধ করে দিতে হবে। যেমন আজকে জ্বর হলো, দেখি না কালকে জ্বর কমে কিনা, বাচ্চাটা আজকে স্কুলে যাক, এটা অ্যালাউ করা যাবে না। যেই মাত্র বাচ্চার গা গরম পাওয়া যাবে সাথে সাথে বাচ্চাকে আলাদা করে ফেলতে হবে। তো এটা একটা বিষয়। আরেকটা জিনিস হলো যে অনলাইন অফলাইনের যে বিষয়টা, সরকার কিন্তু খুব মানে সিরিয়াসলি চিন্তা করছেন যে আমাদের বর্তমান যে এইসব ফিনান্সিয়াল কনস্ট্রেন্টস, এটাকে কিভাবে ওভারকাম করা যায়। আজকেই একটা প্রজ্ঞাপন জারি হচ্ছে, ওটা আমি দেখেই আসছি। এখানে অলমোস্ট সদস্য সরকার 50%, ওনারা নির্দেশই দিচ্ছে সরকার যে 50% সর্বোচ্চ খরচ করা যাবে যে কোনো সেক্টরে, তার বেশি করা যাবে না। ইভেন এর বেশি যদি কোনো খরচ করেও ফেলে কোনো সেক্টর, তাহলে তাকে সমন্বয় করার আর সুযোগ দেওয়া হবে না। জি, তো এটা খুব একটা স্ট্রং ডিসিশন আমি মনে করি। জি, ঠিক আছে। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই যে হামের প্রাদুর্ভাব, এটি কাটিয়ে আমরা যেন দ্রুতই উঠতে পারি, আমাদের শিশু বাচ্চারা যেন নিরাপদে থাকে, আপনারাও সচেতন থাকবেন, বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানেই আমরা শেষ করছি। আপনারা ভালো থাকুন,
নিরাপদে থাকুন।